এইবারের বালি ট্যুরে আমরা আমাদের লাইফের সেরা সময় কাটাইছি, লাইক এ ড্রিম কাম ট্রু। অনেক জায়গাতে আমরা ঘুরতে গেলেও ওয়েদারের কারণে আমরা সেখানকার মূল সৌন্দর্য উপভোগ করতে পারিনি, কিন্তু এইবারের বালি ট্যুরে আমরা নেচারের সেই মাথা নষ্ট করা সব সৌন্দর্য উপভোগ করেছি। টানা 2 মাসের এই ট্যুরে আমরা ঘুরে বেরিয়েছি উলুয়াতু, চ্যাঙ্গু, উবুদ, নুসা লেম্বুঙ্গান, চেনিগান, নুসা পেনিদা, লম্বক, গিলিয়ার, গিলিটি এবং কুতা। আমরা 2 থেকে 3 হাজার টাকার মধ্যে সেরা সব বাজেট হোটেলে ছিলাম, আর এই সব কিছু নিয়ে ভিডিও আসবে নিয়মিত আমাদের চ্যানেলে। চলুন তাহলে ঢাকা থেকে বালি যাবার গল্প দিয়ে শুরু করা যাক। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে দিনটা আমাদের জন্য খুবই এক্সাইটিং। দীর্ঘদিন প্রতীক্ষার পরে আজকে হচ্ছে জুনের সেই 9 তারিখ। আমাদের অবশেষে স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। আজকে থেকে আমাদের শুরু হতে যাচ্ছে বালি ট্যুর। সেটাই। আমি একটু গরমে ঘামতেছি, বেশি ভয় লাগতেছে, এত দূর যাব। বাচ্চা কাচ্চা নিয়ে ভয়টাই বেশি কাজ করতেছে। চলো আমাদের মোটামুটি প্যাকিং ডান। এই তো এখন আমরা জাস্ট বের হব আর কি। উবার কল করে দিলাম। এই হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত বড় বড় 3টা লাগেজ। এটা হচ্ছে যে আমার লাগেজ এবং সবচাইতে ছোট। আর এটা হচ্ছে যে অনুর এবং সবচাইতে বড়। পিজা। আমরা কোথায় যাচ্ছি বেবি? তো এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। অবশ্য আমাদের হাতে মানে যথেষ্ট টাইম নিয়ে আমরা বের হয়েছি, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে গিয়ে রাত 2টার সময়, আর এখন বাজে হচ্ছে 3:30। সো অনেকটা টাইম নিয়ে বের হয়েছি। আসলে বাচ্চারা থাকলে মানে ওদের সব কিছু মিলে ইমিগ্রেশনে আসলে অনেকটা সময় লাগে। সিজারে তার দাদাকে কত ভালোবাসে। দাদাকে একটু মালিয়ে দাও। ওরে বাবা, অনেক শব্দ হইতে পারে। ধরো দাদাকে দুই হাত দিয়ে ধরো। মাঝে মাঝে আবার মাইরও দেয়। না মারবে না। দাও দাদাকে একটু শুনে দিয়ে দাও। ওরে বাবা, আমাকে একটা দাও, মাকে একটা দাও। ও সব দাদাকে দিয়ে দেয়। আমাকে একটা দাও, মাকে একটা দাও। দাও এখানে 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 দাও। তোমাকে আবার করো, তুমি করো। হ্যাঁ সবাই হাততালি বাবা, হাততালি হাততালি হাততালি। হ্যাঁ, আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আর আসুন এই সময় জেনে নেই যে আমাদের এই ইন্দোনেশিয়ার ভিসার জন্য কোন কোন ডকুমেন্টস জমা দিতে হয়েছে। ইন্দোনেশিয়ার ভিসা আবেদনের ক্ষেত্রে প্রথম যে ডকুমেন্টটি আপনার লাগবে সেটি হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনার পাসপোর্ট, যার মেয়াদ অবশ্যই 6 মান্থ থাকতে হবে। তৃতীয় হচ্ছে গিয়ে প্রুফ অফ ফান্ডস। এই প্রুফ অফ ফান্ডসের ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্টে অবশ্যই $2000 সমপরিমাণ ব্যালেন্স দেখাতে হবে। এছাড়াও আপনার যে ব্যাংক চেকবুক আছে সেই চেকবুকের প্রথম পেজ এবং ভিতরের যে কোনো একটি পেজের ফটোকপি জমা দিতে হবে। 4 নম্বর পয়েন্ট হলো হেলথ ইন্স্যুরেন্স বা ট্রাভেল ইন্স্যুরেন্স। এরপরে আপনার লাগবে রিটার্ন এয়ার টিকিট। নেক্সট যে ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে কালার ফটোগ্রাফ 2 কপি। সাইজের ক্ষেত্রে আপনার উইডথ হবে 30 mm এবং হাইট হবে 40 mm। এরপরে আপনার জমা দিতে হবে কোভিড-19 ভ্যাকসিনেশন প্রুফ। নেক্সট আপনাকে জমা দিতে হবে লেটার অফ হেলথ ডিক্লারেশন। এরপরে আপনার লেটার অফ কনসেন্ট টু পে ফর মেডিকেল এক্সপেন্সেস। এরপরে আপনার জমা দিতে হবে হোটেল বুকিং এর কপি। সবার শেষে লাগবে প্রফেশনাল ডকুমেন্ট। আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এনওসি, ভিজিটিং কার্ড এবং অফিস আইডির ফটোকপি জমা দিতে হবে। আপনি যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্সের ফটোকপি জমা দিতে হবে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার স্টুডেন্ট আইডির ফটোকপি জমা দিতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন সেক্ষেত্রে সার্টিফিকেট অফ আর্নিংস এবং ফ্রিল্যান্সার আইডি এটা জমা দিতে পারেন। ইন্দোনেশিয়ার ভিসা আবেদনের ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো আপনাকে জমা দিতে হবে। ভিসা আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো তো জানলেন। আমাদের আর একটা ভিডিও রয়েছে যেখানে আপনি একদম ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে কিভাবে আপনি কম খরচে এয়ার টিকিট কিনতে পারেন, হ্যাঁ, কিভাবে আপনার হোটেল বুকিং করতে পারেন, ওভারঅল সমস্ত কিছু নিয়েই আমাদের একটা ভিডিও দেওয়া রয়েছে, একদম ডিটেলস ভিডিও। এই ভিডিওর শেষে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এখন বাজে বিকাল 5টা। আমরা মাত্র এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম। তো এখানে ঢোকার পর হেল্প ডেস্কে কথা বললাম। ওনারা কিন্তু বলতেছেন যে এখনও হচ্ছে গিয়ে যে মালয়েশিয়া এয়ারলাইন্সের যে বুথ সেইটা এখনও তারা পাননি, মানে বুথটা এখনও দেওয়া হয়নি, আরও সময় লাগবে নাকি। তাই আমরা এখানে অপেক্ষা করতেছি। এইরকম পরিস্থিতি কখনোই আগে ফেস করি নাই, হয়তোবা আমরা একটু বেশি আর্লি আসছি সে কারণেও হতে পারে। না, আমরা আসলে এয়ারপোর্টে তাড়াতাড়ি চলে আসছি, কিন্তু
এই দোষটা কার অ্যাকচুয়ালি? আমি ভাবছিলাম যে তোমার রেডি হইতে আর একটু দেরি হবে। তোমার এই কম দেরি হওয়ার কারণটা কি? আজকে তো রেডি হইতে তুমি কম দেরি করলা, এই কারণে আমরা বিপত্তিতে পড়লাম আজকে। হঠাৎ করে তুমি চেঞ্জ হয়ে গেলে তো সমস্যা। প্রতিদিন তোমার 3 ঘন্টা লাগে, আজকে তুমি হঠাৎ করে 1 ঘন্টায় রেডি হয়ে গেলা। প্রতিদিন আমার একটু বেশি দেরি হয়, সেই জন্য আজকে পোষাই দিলাম। এত আগে চলে আসছে যে যারা হচ্ছে কি বোর্ডিং পাস করবে তারাই আসে নাই। না, আমি ভাবছিলাম যে তোমার রেগুলার হচ্ছে গিয়ে 3 ঘন্টা সময় লাগে, আজকে তুমি সেটা আধা ঘন্টায় করে ফেলছো। এখন এই যে বাকি 2.5 ঘন্টা, এইটা তো বোনাস করে তোমার এই চেঞ্জটা হবে, এটা আমি বুঝতে পারি না। 4-5 ঘন্টা বসে থাকতে। সৃজা ঘুম ভাঙছে, ঘুম থেকে উঠে সে তাকাচ্ছে, হাসি। আমরা আজকে মালয়েশিয়া এয়ারলাইন্সে যাচ্ছি, ফ্লাইট নাম্বার হচ্ছে গিয়ে MH197, আর মাত্রই চেক ইন শুরু হলো। আমরা মাত্রই আমাদের বোর্ডিং পাস হাতে পেলাম এবং ইমিগ্রেশনও শেষ হলো। তো এখন আসছি আমরা এই যে বলাকা লাউঞ্জের এখানে। আমি আমার ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে এই বলাকা লাউঞ্জে অ্যাক্সেস নিয়েছি। এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড। তো এটাতে যেটা ফিচার হচ্ছে গিয়ে আমার 3 জনের জন্য আনলিমিটেড অ্যাক্সেস। তো আপনারা যদি কেউ ক্রেডিট কার্ড নিতে চান, সেক্ষেত্রে আশিকুল ভাই বলে একজন আছেন, উনি ব্র্যাক ব্যাংকের, ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। উনি খুবই ভালো। আসলে কি, অ্যাজ এ ফ্রিল্যান্সার আমার কিন্তু ক্রেডিট কার্ড পাওয়াটা একটু মুশকিলের ব্যাপার, এবং সব ধরনের ব্যাংক কিন্তু এটা দেয়ও না। সেক্ষেত্রে এই ব্র্যাক ব্যাংক থেকে আমি হঠাৎ করে একটা ইমেল পাই, এবং ইমেইলে দেখি যে ওনারা বলছেন যে ফ্রিল্যান্সারদের জন্য ওনারা ক্রেডিট কার্ড দিচ্ছেন। এরপরে আমি ওখান থেকে যোগাযোগ করি, সেই সূত্রেই হচ্ছে কি আমার যে আশিকুল ভাইয়ের সাথে পরিচয় হয়, এবং উনি যথেষ্ট কোঅপারেটিভ। আপনার জাস্ট হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিংয়ের জন্য যে আপনি যে মার্কেট প্লেসে কাজ করেন সেই সংক্রান্ত কিছু ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। এরপরে তো আপনার ক্রেডিট কার্ডের জন্য ভেরিফিকেশন হবে, সব কিছুই মানে উনি খুবই কোঅপারেট করেন। সো ওনার কন্ট্যাক্ট ডিটেলসটা আমরা দিয়ে দেবো, এবং আপনারা যদি চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এই ক্রেডিট কার্ডে হচ্ছে গিয়ে আমার বাৎসরিক একটা চার্জ আসে, যেটা হচ্ছে গিয়ে 5,000 টাকা। এটা কিন্তু আবার আমার যে যদি আমি যে রেগুলার ট্রানজ্যাকশন করি সেটার উপর একটা রিওয়ার্ড পয়েন্ট আসে, এবং সেখান থেকে আমি প্রায় 50% হচ্ছে গিয়ে আমার খরচটা কিন্তু আমি কেটে ফেলতে পারি। তো আমাকে বাকি 50% খরচ আবার দিতে হয় আর কি ইয়ার এন্ডে। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে শুরুতে আপনার কিছু ডেজার্ট আইটেম রাখা আছে, এখানে বেশ কিছু ফ্রুটস আইটেম আছে। আর দেখি যে এখানে মেইন কোর্সের ভিতরে কি আছে। প্রথমে দেখতে পাচ্ছি এই যে রোস্টেড পটেটো, চাইনিজ ভেজিটেবল, এখানে আছে যে চিকেন ড্রামস্টিক, পরে এখানে আছে বিফ কালাভুনা, আর এখানে চিকেন মাশরুম, এখানে পোলাও আছে, এখানে প্লেন রাইসেরও ব্যবস্থা আছে। বেশ ভালো আয়োজন। এখানে এই যে স্যুপ আছে, চাইনিজ ভেজিটেবলটা ভালো লাগতেছে, ফ্রেশ, ভালোই স্বাদ। অনু, কি কি আইটেম নিলা তুমি? এটা হচ্ছে পোলাও, পোলাওটা খুব টেস্টি, মানে সুন্দর একটা গন্ধ আছে একদম, আর ভিতরে হচ্ছে অনেক বড় বড় মটরশুঁটি দেয়া। আর এটা হচ্ছে চিকেন লেগ পিস, একটু বারবিকিউ সস টাইপের দেওয়া আছে, এটা টেস্টটা ভালো। এখন বাজে রাত 1টা, আমরা এখন এই যে লাউঞ্জে বসে আছি, আর আমাদের ফ্লাইট হচ্ছে 2:05-এ। তো আমরা কিছুক্ষণ পরেই বের হয়ে যাব। এরপরে আমাদেরকে আবার ওই সিকিউরিটি চেকটা হবে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের বোর্ডিংয়ের জন্য অপেক্ষা করতে হবে। আপনাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে ইমিগ্রেশন নিয়ে। ইমিগ্রেশন আজকে খুব স্মুথ ছিল, কোনো ধরনের সমস্যা হয় নাই। ওখানে জাস্ট আমাদের মানে পাসপোর্ট এবং বোর্ডিং পাসটা দেখাতে হয়েছে, আর ছবি নিল, এই আর কিছুই না। মানে সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা বের হয়ে আসছি। আমাদের ওভাবে তেমন কিছু জিজ্ঞাসা করেন, শুধু জিজ্ঞাসা করছিল যে আমরা কোথায় যাচ্ছি, তো আমরা বললাম যে আমরা বালি যাচ্ছি, এই ছিল আর কি। ইমিগ্রেশনে একটা বিষয় বেশ নতুন ছিল, ওনারা আমাদের রেফারেন্স চেক করলো। তো সেটার জন্য ওনাদের হয়তোবা ভিতরে গিয়ে কম্পিউটারে আমাদের ডাটাবেসটা চেক করছে। এটা হচ্ছে গিয়ে যে আপনার যখন ফ্যামিলি নিয়ে যাওয়া হয় তখন ওনারা এই চেকটা করে। তো যদি আপনি সিঙ্গেল যান সেক্ষেত্রে চেক করবে না। বাট অবশেষে আমাদের সিকিউরিটি চেকিং ডান। এখন আমরা ওয়েট করতেছি প্লেনের ভিতরে যাব, সেই জন্য মাত্র হচ্ছে গিয়ে যে অ্যানাউন্সমেন্টও করলো, হ্যাঁ, যে কোনো মুহূর্তেই শুরু হয়ে যাবে। সেটাই। তবে অনেক রাত হয়েছে তো এই জন্য একটু বেশি টায়ার্ড লাগতেছে। আজ পেন্টিলের চোখে ঘুম নাই। আমি আজকে রাতে একটু ঘুমাবো না। হ্যাঁ, এদের চোখে কিন্তু কোনো ঘুম নাই, নীলের চোখেও নাই, সিজার চোখেও নাই। সিজার তো বুঝলাম না, বাসায় বসে ঘুমাই যায়। আজকে কি হয়েছে কেউ জানে, আজকে একদমই ঘুমাইতেছে না। ঝামেলা করলে তো সমস্যা হয়ে যাবে। না, তবে ভাগ্য ভালো যে কান্না করতেছে না।
বলা যায় না। রান্না করলে তো আমরা বিপদে পড়ে যেতাম। জানি না এখন প্লেনে বসে কি করে, কারণ অনেক রাত হয়েছে, ওর ঘুমানোটা দরকার ছিল। তার খুব এই ইয়েটা এই যে প্লেন অপেক্ষা করছে আমরা কখন উঠবো। এখানে আমি হচ্ছে গিয়ে যে আমাদের সাথে যেহেতু বেবি আছে, তো আমি এখানে কথা বললাম ওনাদের সাথে, ওনারা আমাকে এই যে বেবির জন্য একটা বেসিনেট দিবে আর কি, বেবিকে রাখা যাবে ওটাতে। তো ওটা হচ্ছে কি আবার প্লেনটা টেক অফ করার পরে দিবে। নীল কিন্তু এই প্লেনে চড়ার থেকেও মানে এই যে ল্যাপটপটা সে পাইছে এখানে, কেমন ল্যাপটপ বাবা এটা কেমন ল্যাপটপ একটু বল দেখি বুঝে আমাদের। স্পাইডারম্যান কি রে ভাই? বাংলা ল্যাপটপ দিছে তোরে। প্রচন্ড এক্সাইটেড। এইটা কানে কানে লাগাবে আগে। আমার বাচ্চা করতে হবে সাম্পরি পরে ওনার আঙ্কেল এটা একটু খুলে দেন। কানে এটা তো পরে দিতে হবে। তো এখানে কিন্তু ভালোই দেখতেছি যে এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। একটু দেখাই তো বাবা কি কি করা যায় এখানে। স্পাইডারম্যান মুভি দেখা যাবে এখানে, দেখতে পাচ্ছি অনেক দেশের কন্টেন্ট আছে, ভালোই লেটেস্ট মুভিও আছে দেখতে পাচ্ছি। অ্যাকোয়াম্যানের যে দ্বিতীয় পর্বটা সেটাও আছে এখানে। If smoke present, keep low to the floor and এখন বাজে 9:27, মাত্রই প্লেন ছেড়ে দিল। নির্ধারিত টাইমের থেকে কিন্তু 20 মিনিটের মতো লেট। আমাদের সকাল 8টার সময় হচ্ছে পৌঁছানোর কথা, এখন বাজে 2:30, মাত্রই এই যে প্লেন ছেড়ে দিল। উঠে গেল, আকাশে উঠে গেল। আমাদের মোট প্লেন ভাড়া আসছে 1,44,787 টাকা। তো এই প্লেন ভাড়ার মধ্যে আমরা হচ্ছে কি আপনার ঢাকা থেকে একদম বালি যাচ্ছি, আবার বালি থেকে ঢাকা ব্যাক করতেছি। সৃজার বয়স তো 1.5 বছর, ওর টিকিটও এর মধ্যে অন্তর্ভুক্ত, প্লাস নীলের বয়স হচ্ছে গিয়ে 6 বছর। তো এই আর আমরা দুজন, এই মোট 4 জনার টিকিট খরচ 1,44,787 টাকা। আমরা কিন্তু আপনার 3 থেকে 4 মাস আগেই এই টিকিট বুক করে রাখছিলাম। তো আপনাদের অবশ্যই একটা ভালো প্রাইস পেতে হলে আপনাদের এরকম আগে থাকতেই বুক করে রাখতে হবে। এছাড়া কিন্তু আপনারা যদি 10-15 দিন বা 20 দিন আগে যদি কাটেন সেক্ষেত্রেও কিন্তু ভালো প্রাইসটা পাবেন না। অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস আগে আপনাদের প্লেনের টিকিটটা কেটে রাখতে হবে। তো আমাদের এই যে মাত্রই বেসিনেট দেওয়া হলো এখানে, এটা কিন্তু বেবির জন্য খুবই কাজের একটা জিনিস, কারণ এখন কিন্তু এই যে অনুর মানে বেবিকে কোলে নিয়েই থাকতে হতো, সেটা কিন্তু লাগতেছে না, বেবি ঘুমিয়ে গেছে। সুতরাং এখন কিন্তু বেসিনেট ব্যবহার করা যাচ্ছে। সো আপনারাও কিন্তু অবশ্যই চাইলে আপনারা এখানে যারা কেবিন ক্রিউ আছে তাদেরকে বলবেন, বললে পরে প্লেন যখন টেক অফ করবে তখন তারা এটা ব্যবস্থা করে দিবে। এটা কিন্তু মানে আমাদের জন্য অনেক বড় একটা হেল্প হলো। বেবিকে সারাক্ষণ কোলে নিয়ে থাকা খুবই কিন্তু কষ্টের ব্যাপার আর কি। প্রথম হচ্ছে গিয়ে নীলের খাবার চলে আসছে, আমাদের খাবার আসবে আরও পরে। বাবা তোকে দিয়ে গেছে আগে। খাবারের ক্ষেত্রে ওনাদের এখানে অপশন ছিল 2টা, একটা হলো গিয়ে আপনার চিকেন পাকোড়া, এটা দিয়ে আদার্স আইটেম সেম, আর একটা হচ্ছে গিয়ে বিফ দিয়ে একটা আইটেম ছিল, এটাই আর কি। আমরা চিকেন পাকোড়াটা নিলাম। তো মেইন আইটেম যেটা এই যে চিকেন পাকোড়া, এটা একটু ট্রাই করি। এখানে যে রাইসটা এটা মনে হচ্ছে যেন ভিন্নভাবে রান্না করা হয়েছে, মানে ঘি দেওয়া হয়েছে, ঘির একটা গাঁ, আবার এই যে মানে কিশমিশ দেওয়া হয়েছে, টোটালি একটা আনকমন রান্না আর কি। মাংসটা কিন্তু দারুণ ভালো, কোনোভাবেই এটা ঝাল না, একদমই লাইট, বাট খেতে ভালো লাগতেছে। মাংসর যে ঘ্রাণটা দারুণ। স্মেলটা তো অনেক সুন্দর, এটা লেমন লেমন গন্ধ আসছে, দেখতেও বেশ সুন্দর। নিচেটা হচ্ছে কেক, মালাই কেক টাইপের,
আর উপরে হচ্ছে পুডিং টাইপের, এগুলো লেমন ফ্লেভার, বেশ ভালো লাগতেছে। আবার প্রত্যেকটা খাবার ফ্রেশ, প্রত্যেকটা খাবার এখানে মানসম্পন্ন, এটা নিশ্চয়। আবার কেমন লাগতেছে? পোলাওটা রাখছে আর মাংসটা রাখছে, কিন্তু এই যে সবজিগুলো তেমন ভালো লাগতেছে না, টক টক লাগে। এটা কেউ নিও না, এটা আমার। আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান। আপনারা এই আলো দেখে কি মনে হচ্ছে কয়টা বাজ? মাত্র 5:40। দেখেন বাইরে মানে একদম দেখা যাচ্ছে যে ফুল আলো। তো আমার যেটা হয়েছে যে আমি ঘুম থেকে ওঠার পরে মনে করছি যে মনে হয় যে 7টা বা 8টা বেজে গিয়েছে। পরে ঘড়ি দেখে আমি খুব অবাক হয়ে গেছি যে মাত্র 5:40 বাজে। প্রচুর রোদ এবং মনে হচ্ছে একদম মানে বেলা হয়ে গেছে আর কি। এখন বাংলাদেশ টাইম সকাল 6:10 আর আমরা মাত্রই এই মালয়েশিয়ার কুয়ালালামপুরে ল্যান্ড করলাম। প্লেনে ওঠার সময় আমরা আমাদের স্ট্রলারটা দিয়ে দিয়েছিলাম। এখন আমরা যখন প্লেন থেকে আবার নামতেছি তো তখনই আমরা আবার স্ট্রলারটা কালেক্ট করে নেব। আমরা আবার এই যতক্ষণ এই কুয়ালালামপুরে আছি ততক্ষণ স্ট্রলারটা ব্যবহার করব। আবার যখন আমরা এখান থেকে অন্য প্লেনে উঠব তখন আবার ওনাদের কাছে স্ট্রলারটা দিয়ে, এবং আবার আমরা বালিতে যাওয়ার পরে স্ট্রলারটা রিসিভ করব। এটাই হচ্ছে গিয়ে স্ট্রলার মানে ব্যবহারের নিয়ম আর কি। অবশ্যই আপনাদের যখন বোর্ডিং পাস দেওয়া হয় তখনই কিন্তু স্ট্রলারের কথা বলতে হবে, কারণ ওখান থেকেই আপনাদের একটা ট্যাগ দিয়ে দেওয়া হবে। ওই ট্যাগটাতে একটা সিরিয়াল নাম্বার থাকে, ওই অনুসারেই আপনি হচ্ছে গিয়া বিভিন্ন জায়গা থেকে ওটা মানে স্ট্রলারটা রিসিভ করছে। ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট। প্রচণ্ড ঠান্ডা ছিল প্লেনের ভিতরে, তো অনেক কষ্ট হয়ে গেছে। আর্কিটেকচারটা দারুণ। এখন বাংলাদেশ টাইম হলো সকাল 7:20 আর মালয়েশিয়ান টাইম হচ্ছে গিয়ে সকাল 9:20। আর আমাদের এই কুয়ালালামপুর থেকে বালির ফ্লাইট হচ্ছে গিয়ে 12:25। এটা কিন্তু আপনার এই মালয়েশিয়ান টাইম অনুসারে। তো এখন আমরা যাচ্ছি আমাদের সেই ডিপার্চার গেটের দিকে যাচ্ছি। তো আমরা তো এই C4 গেটের এখানে আসলাম, তো এখানে কথা বললাম। ওনারা বললেন যে আমরা 11:25-এর সময় এখানে ঢুকতে পারবো ভিতরে। আমরা এখন এই জাস্ট ওয়েটিং এরিয়া আছে এখানে বাইরে, ওখানে অপেক্ষা করতে হবে। 12:25 হচ্ছে আমাদের ফ্লাইট। কুয়ালালামপুর থেকে আমাদের এই যে বোর্ডিং শুরু হলো। এখন প্রচুর ঠান্ডা, আমরা মনে হচ্ছে যেন শীতের দেশে আছি, কারণ এয়ারপোর্ট থেকে তো আমরা বের হই নাই। এখন ধরো মালয়েশিয়ার বাতাস টাতাস একটু উপভোগ করে গেলাম। সবই এসির বাতাস পেলাম আর কি। 23 DEF তো যাচ্ছে আমাদের জানি ফাইনাল ডেস্টিনেশনের দিকে যাত্রা। আমি একটা কথা বলি, এখানে গেম খেলার সিস্টেম আছে, যে এরকম গেম খেলার সিস্টেম আছে। এখানে তো কোনো গেমই আসে না, কিছুই তো চালাইতে পারি না। তো আমরা এখন রওনা দিচ্ছি বালির উদ্দেশ্যে। আমরা আসলে খুবই টায়ার্ড, সারা রাত তো ওভাবে ঘুম হয় নাই। মাত্রই খাবার দিয়ে গেল, দেখি কি কি দিছে। আমরা এখানে হচ্ছে গিয়ে আপনার চিকেন আইটেম এবং ফিশ আইটেম। তো আমরা 2টা চিকেন আইটেম নিয়েছি আর হচ্ছে একটা ফিশ। কেকটা দুর্দান্ত, দারুণ। এ বাবা আসো এই জগতে। অনেক সফট, দেখা যাচ্ছে যে ক্রিমি এবং হালকা হালকা চকলেটের একটা ঘ্রাণ আছে। তুমি ট্রাই করো। এই যে মা খাচ্ছে, দেখো মা খাচ্ছে। খাচ্ছে মজা। হাততালি দাও, মজা হচ্ছে। হাততালি হাততালি দাও। গুড। বেবির কোনো কিছু ভালো লাগলেই হাততালি। এখন আমরা আমাদের এই যে আরেকটা যে চিকেন আইটেম সেটা দেখতেছি। হ্যাঁ 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 দাও আলুর চপ না, কিন্তু বুঝতেছি না। আচ্ছা চিকেন ফ্রাই করতেছি। ভালো মনে হয়
একটু গ্রেভি টাইপের, বাট টেস্টের জায়গা থেকে কিছুটা মিল আছে, মানে যে মশলাটা দেয়া এটার সাথে ওদের ওই মানে আমরা যে ঢাকা থেকে কুয়ালালামপুর আসার জন্য যে মানে ফ্লাইটে যে খাবারটা খাইছি সেইটাই, সেটার সাথে টেস্টে কিছু মিল আছে চিকেনের। পটেটো তার খুব ফেভারিট হয়ে গেছে। ও মাগিটা কি খেলাম জানো, বাঙ্গি। হ্যাঁ সেটাই তো, বেগুন দিয়ে রাইস দিয়ে ট্রাই করতেছি। মনে হচ্ছে দেশের খাবার খাচ্ছে। বেগুনটা হচ্ছে কি আপনার আমরা যেরকম বাসায় ভাজি করি ওই ধরনেরই স্বাদ লাগতেছে, ভালো লাগলো খুবই। তো ওভারঅল খাবার দাবারে আমরা আসলে খুবই স্যাটিসফাইড। অনু কি বলো? প্লেনের খাবার দাবার আসলে আমাদের তেমন একটা খাওয়া হয় না, হ্যাঁ কারণ সেটাই। স্বাদ আসলে অত ভালো কখনোই পাইনি। যেটা হলো যে আজকে দুইবারের খাবারটাই অনেক টেস্টি ছিল, মানে পুরোটাই শেষ করছি। খুবই প্লেন ল্যান্ড করলো, আমরা মিডল রোতে, তাই আপনাদেরকে এই যে উইন্ডো থেকে ভিউটা দেখাতে পারলাম না ল্যান্ডিংয়ের। আমরা বালি চলে আসলাম, আর মনে হচ্ছে যে ঠান্ডার হাত থেকেও বাঁচলাম। এখানে ওয়েদার তো ভালোই, একটু গরম গরম মনে হচ্ছে। আমরা এখন যে কনভেয়ার বেল্ট নাম্বার 2 এর এখানে আসছি আমাদের লাগেজ রিসিভ করতে। তো আমাদের লাগেজ কালেক্ট করা ডান। এখন আমাদের নেক্সট 2টা কাজ করতে হবে। একটা হলো গিয়ে এখানে যদি এটিএম বুথ পাই সেখান থেকে আমাদের কিছু ইন্দোনেশিয়ান রুপি উঠাতে হবে, আর হচ্ছে গিয়ে যে আমার সিম কিনতে হবে। তো এই 2টা জিনিস ইম্পর্টেন্ট। ব্যাগেজ কালেক্ট করার পরে আমার নেক্সট যেটা করতে হয়েছে, এখানে একটা কাস্টম ডিক্লারেশন ফর্ম এটা ফিল আপ করতে হয়েছে। তো এটা আপনার এখানে বেশ কিছু কম্পিউটার রাখা আছে, এই কম্পিউটারে বসে আমাকে কিছু ইনফরমেশন দিতে হয়েছে, যেমন আমার নাম, আমার পাসপোর্ট নাম্বার এবং আমার সাথে যে অনু আছে প্লাস মানে যারাই আছে ফ্যামিলি মেম্বারদের সবারই নাম এবং পাসপোর্ট নাম্বার এন্ট্রি করতে হয়েছে। তো এরপরে হচ্ছে গিয়ে আপনার এন্ট্রি করার পরে আমাকে একটা কিউআর কোড জেনারেট হয়েছে, ওইটা আমি আমার মোবাইলে ছবি তুলে রাখছি, ওইটা আবার এখানে গেটে শো করে তারপরে বের হতে হবে। তো এটা একটা নতুন বিষয় ছিল। আসার আগেই এই যে কিউআর কোড আছে এটা দিয়ে কিন্তু আপনারা অনলাইনে ফর্মটা ফিল আপ করে চলে আসতে পারেন, কাস্টম ডিক্লারেশন ফর্ম। সো এটা মনে হয় যে এখানে সময়টা তখন বেঁচে যাবে। আমি আরও কাছে থেকে দেখাচ্ছি। এই কিউআর কোডটা যখন স্ক্যান করবেন তখনই আপনার কাছে ওই ফর্মটা চলে যাবে। সো এটা ফিল আপ করে আসলে মনে হয় ভালো হবে। যদি বলি এখানে পুরো প্রসেসটা খুবই স্মুথ ছিল, আমার কোনো কিছুই করতে হয় নাই। এখানে জাস্ট আমার পাসপোর্ট এবং বোর্ডিং পাস দিতে হয়েছে, এরপরে বাকি ওনারা সব কিছু করে দিয়ে দিছে। এখানে কিন্তু আপনার ইমিগ্রেশনের জন্য 2-3টা লাইন থাকে এবং বাচ্চাদের জন্য কিছু প্রায়োরিটি থাকে। সো আপনাদের সাথে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে দেখবেন যে আলাদা লাইন থাকে, যেমন আমাদের ক্ষেত্রেও ছিল এবং আমাদের সময় খুবই কম লাগছে। রেগুলার যে লাইন ছিল সেটা অনেক বড় ভিড় ছিল, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো এটিএম বুথ থেকে এখন আমি $100 মতো উঠাবো, দেখি কত রুপিয়া পাই। এটা কিন্তু মানে গেট থেকে বের হয়েই এয়ারপোর্টের ভিতরেই আছি আমরা, একদম প্রথম দেখবেন যে এখানে অনেকগুলো বুথ আছে, সেখান থেকে করতেছি আর দিলাম। হ্যাঁ লাখপতি। হ্যাঁ এমনিতে তো আর দিবা না, এমনিতে তো আর দিবা না। এখন এই ভয় যাবো টাকা ধরায় দেওয়া দেখাচ্ছে 25 লক্ষ টাকা। কলিতে থাকলে 25 লক্ষ টাকা সত্যি সত্যি দিয়ে দেখো। এই যে 25 লক্ষ টাকা এনে কাজ হইবে। এটা কি সত্যি সত্যি টাকা না? কি বলে এসব? 1 লক্ষ টাকার এগুলো শুনলে মানুষজন রাগ করবে। চলো যাই। তুমি বালিতে এটা কি মিথ্যা মিথ্যা নিবে কেউ? বালি দিয়ে বের হয়ে পারলে দেখাও যে চলে। আচ্ছা সেটা তো তুমি এখন বাংলাদেশ দিয়ে বের হয়ে পারলে দেখাও বাংলাদেশের টাকা চলে। এখানে যেটা এটিএম বুথে 25 লক্ষ রুপিয়াই আমি ম্যাক্সিমাম উঠাতে পারবো একবারে। এখন আমি দেখবো যে আমার কার্ড দিয়ে কত ডলার কেটে নিছে। আমি কিন্তু ব্র্যাক ব্যাংকের যে ইউএসডি কার্ড সেটি দিয়েই আমি উঠালাম এখানে। তো এখন আমি দেখবো, দেখে জানাবো অবশ্যই যে কত ডলার কাটছে। তো এয়ারপোর্ট থেকে আমি যে 25 লক্ষ রুপিয়া উইথড্র করছিলাম, তো ওটার আমি স্টেটমেন্টটা হাতে পেলাম। স্টেটমেন্টে দেখলাম যে আমার $162 মতো কাটছে। বর্তমানে পার ডলারের রেট হচ্ছে 117 টাকা করে, তাহলে আমার টাকার হিসাবে মোট কাটা হয়েছে 19,000 টাকা। আমি হিসাব করে দেখলাম যে 1 টাকা সমান 132 ইন্দোনেশিয়ান রুপি, আর ইন্ডিয়ান রুপির হিসাবে মোট কাটা হয়েছে 13,517 রুপি। 1 ইন্ডিয়ান রুপি সমান 183 ইন্দোনেশিয়ান রুপিয়া। নেক্সট আমাদের কাজ হচ্ছে গিয়া সিম কেনা, যেটা ছাড়া আমাদের অচল অবস্থা। সো সিম কিনলে ইন্টারনেট আসবে, আমরাও একটু গতি পাবো। এইখানে কিন্তু আপনার এই যে দুটা আছে, সিম কোম্পানি আছে, একটা হলো এক্সেল আর একটা হলো গিয়ে টেলকম সেল। মানে এই টেলকম সেলের হচ্ছে গিয়ে আপনার নেটওয়ার্ক কাভারেজটা খুব ভালো ওভারঅল বালি এরিয়া প্লাস হচ্ছে গিয়ে যে আদার্স এরিয়াগুলোতে। তারপরেও আমি দেখি যে এক্সেলের প্রাইসটা কীরকম এবং টেলকম সেলের প্রাইসটা কীরকম, আপনারাও দেখে নিন। সো এক্সেলের প্রাইসটা দেখেন, এই যে এখানে হচ্ছে গিয়ে আপনার 18 জিবি প্লাস 16 জিবি ফ্রি পাও 2,50,000 এবং এই অনুসারে আরও আছে 18 250 18 জিবি 250।
সো প্রাইস তো দেখলেন, আসলে প্রাইস দুটোরই খুব কাছাকাছি। আমি এই যে টেলকমসেলের সিম নিয়ে নিলাম, আমার হচ্ছে গিয়ে আপনার 30 দিন মেয়াদ, 51 GB, 4,50,000 ইন্দোনেশিয়ান রুপিয়া দাম পড়েছে। আর এখানে আমার হচ্ছে গিয়ে পাসপোর্ট দেখাতে হয়েছে, পাসপোর্টে ওনারা স্ক্যান করে এবং আমার ছবিও কিছু স্ক্যান করে, এই আর কি, আপনার পাসপোর্ট থাকলেই হয়ে যাচ্ছে। সো দুইটা মেজর কাজ ডান হলো। তো এখানে এসে আমি যেটা শুনছিলাম যে অনেক বেশি বার্গেন করতে হয়, আর গোজেকও তাড়াহুড়ার মধ্যে পাবো কি না, সব কিছু মিলিয়ে আমি চিন্তা করলাম যে আগোটা থেকেই এয়ারপোর্ট সার্ভিসটা নিলাম আর কি। এরপরে আমরা গোজেক বা অন্যগুলো ব্যবহার করব, বাট এই সময়টাতে মনে হলো যেটাই বেটার। আর বেশি খরচও হয়নি, আমার 1300 টাকার মতো খরচ আসছে, 1300 বাংলাদেশি টাকা। এই আমরা যে ম্যামো হোটেল যাচ্ছি, এখানে দেখেন এই যে অনেক ভিড়, আপনারা সবাই কিন্তু ট্যাক্সি লাগবে কিনা জিজ্ঞাসা করতেছে। হঠাৎ করে আসার পরে এটা কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। যেটা শুনছিলাম যে আপনার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে কিছুটা সমস্যা হয় নাকি, প্লাস মানে অনেক সময় কার্ড দিয়ে ডলার উঠানো যায় না এই এয়ারপোর্টে, তো সেগুলো কিন্তু আসলে ঠিক না। আমি দেখলাম যে কার্ড দিয়ে আমি উঠাতে পারলাম, কোনো অসুবিধা হয়নি। আর ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু আমি যে মানে সিমটা যে কিনলাম সেটা কিন্তু আমি ক্রেডিট কার্ড দিয়ে কিনলাম। আমরা ঠিক 5:45টার দিকে ডিপিএস থেকে রওনা দিলাম উলুয়াতুর উদ্দেশ্যে। উলুয়াতুতেই আমরা হোটেল বুক করেছি এবং ওখানেই থাকবো। তো আমাদের হচ্ছে গিয়ে আপনার এই ডিপিএস থেকে উলুয়াতু যেতে খরচ আসতেছে 1350 টাকার মতো। এটা আমি হচ্ছে আগোডা থেকে এয়ারপোর্ট ট্রান্সফার সার্ভিস আছে, ওখান থেকেই কার বুক করেছিলাম এবং বাংলাদেশে থেকেই এটা পে করে দিছি আর কি। এখন বাজে 7:30, আমরা মাত্রই এই যে ম্যামো হোটেল উলুয়াতু এখানে এসে পৌঁছালাম। তো আমাদের ওই মোটামুটি 2 ঘন্টার মতোই লাগছে আর কি। তো এখন আমরা চেক ইন করতেছি। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার হচ্ছে 305। ঢুকেই হচ্ছে গিয়ে এই যে একটা বাথরুম, বড় বাথরুম আছে, বাথরুমটা বেশ বড়, মানে এত বড় বাথরুম সচরাচর কিন্তু দেখতে পাওয়া যায় না। সিস্টেমটা বেশ সুন্দর। তাছাড়া এখানে যে স্নান করার জন্য কন্ডিশনার, শ্যাম্পু, সাবান, টুথপেস্ট, কটন বার, মোটামুটি সবকিছুই দিছে, মানে যা যা লাগে। তারপর এখানে খুব সুন্দর একটা আয়না আছে, আর এই যে বেসিন, আর এই হচ্ছে গিয়ে শাওয়ার এরিয়াটা। এখানে কাপড় রাখার সিস্টেমটা ভালো, নিচে রাখছে বাচ্চারা। তবে সবচেয়ে মানে ভালো লাগতেছে যে স্পেসটা অনেক বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর এই যে হাতের বাম সাইডে আছে একটা আয়না, মানে ড্রেসিং টেবিল, সুন্দর সুন্দর দুইটা ড্রাজ আছে, তারপর বসার টুল আছে, একটা টিভি আছে, ক্যাবিনেট আছে, ছোট্ট একটা ফ্রিজও আছে। দেখি ফ্রিজে কিছু আছে কিনা। না, ফ্রিজ খালি একদম, আমরা কিছু চাইলে রাখতে পারবো। এই যে দুইটা জল ফ্রি দেওয়া হয়েছে, এটা আমরা সাথে নিয়ে আসছি। আর আমাদের এই ফ্রিজটাও কি রুমের সাথে আসছে নাকি? রুমের সাথে ফ্রি পাইছি। কি অবস্থা বেবি? পুরো ট্যুর তো মানে ঘুমায় কাটাইলেন। এটা বেশ ভালোই বড় আছে, মানে আমরা 4 জন শুতে পারবো খুব সুন্দর ভাবে। 4 জন শোয়া যাবে, রাইট। সেটাই। তারপর এখানে একটা আবার হচ্ছে কি যে টেবিল, ছোট টেবিলের মতো আছে। তবে বারান্দা আছে, এটা আমার খুব ভালো লাগছে। দেখো তো বারান্দাটা, এই বারান্দাটাও বেশ মানে বড়। আগামীকালকে সকালে আমি বারান্দা থেকে ভিউটা একদম সুন্দরভাবে দেখাবো। দেখেন খুব সুন্দর একটা গাছও দিছে, এটা কিন্তু সচরাচর আসলে ভালো লাগছে, মানে একদম বারান্দাটা অনেক, আমরা বারান্দাটা বেশ বড় আছে। তবে দেখো কাপড় শুকানোর জন্য হচ্ছে গিয়া কিন্তু ওরা র‍্যাকের মতো দিছে। যাই হোক, আমরা একদম দিনের বেলায় বারান্দাটা সুন্দরভাবে দেখাবো না। এখানে কিন্তু এই যে বেডের পাশে সুন্দর ক্যাবিনেটের 2টা ড্রয়ার আছে আর কি, এগুলো আসলে সব জায়গায় থাকে। বেডটা বেশ সফটই আছে। আর এইখানে এই হচ্ছে কাপবোর্ড, এখানে এই যে যেটা হয় জামা কাপড় রাখার ব্যবস্থা আছে, প্লাস এখানে হয়তো বা আমাদের ব্যাগ ট্যাগ রাখার ব্যবস্থা আছে। একটা জিনিস হলো যে ফ্যান নাই, শুধু এসি। সুন্দর একটা পেইন্টিংস আছে। ফুল রুমটা যদি দেখি এরকম একটা ভিউ আসে। আমরা এই রুমটা 4 রাতের জন্য বুক করেছি, মোট ভাড়া আসছে 15,621 টাকা। আর আমি কিন্তু আপনাদের এই যে লোকেশন নিয়েও অবশ্যই নেক্সট ভিডিওতে আলোচনা হবে যে লোকেশনটা কিরকম। আমি অনেক কিছু রিসার্চ করে নিছি। এই হোটেলটা কিন্তু খুব ভালো একটা লোকেশনে এবং এখান থেকে বিচটা খুবই কাছে। আমি নেক্সট ভিডিওতে একদম ওটা লাইভ ওভাবে দেখাবো যে আসলে আজকে আমরা খুবই টায়ার্ড, এই পর্যন্ত আজকে আমাদের ভিডিও শেষ করতেছি। দেখা হবে পরের ভিডিওতে। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা কিন্তু এই বালি ট্যুরের প্রত্যেকটা ভিডিওতেই আমরা চেষ্টা করব আপনাদের জন্য যাতে করে বালি ট্যুর সহজ হয় সেভাবে ইনফরমেটিভ করে তুলে ধরার জন্য। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আজকে পর্যন্ত টাটা দাও, টাটা দিয়ে দাও, টাটা। ভালো থাকবেন সবাই। সেটা আমরা এখন ঘুমু করবো। টাটা। সিজাও টাটা দিবে দেখি তো। বাই বাই। বাই বাই। বাই বাই।